রামায়ণের মাঝখানে আজকে হবে আমাদের দুজনের আলোচনা। একদিকে ভগবান রামচন্দ্র আর একদিকে রাবণ। আমার যজন বিপক্ষ পাল্লাদার, তিনি বড় হুঁশিয়ার। তার নাম হচ্ছে নীলরতন পাল মহাশয়। তাকে সাজিয়ে দিয়েছেন রাবণের ভূমিকায়। ব্যক্তিগত আমার নাম সঞ্চিতা পাল। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানা, সুন্দরপুর হলো আমার বাড়ি। আমার বাড়ি হলো সুন্দরপুর। হ্যাঁ, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তার পাশে গ্রামের নাম হচ্ছে চোদপুর। বাবা হেতে চোদপুর নাম শোনেননি? হেতে চোদপুর, ওই চোদপুর হলো আমার বাবার বাড়ি। মায়েদের তো দুটো বাড়ি। হ্যাঁ না মাগো, একটা হচ্ছে বাবার বাড়ি, একটা হচ্ছে শ্বশুর বাড়ি। এই দুটো বাড়ির কথা না বলে মন খচখচ করবে যে হ্যাঁ কোন বাড়ির কথা বললো আমি বুঝতে পারলাম না। গোড়া মেরে দেওয়াই ভালো নাকি বলছেন আগে থেকে। তাহলে আপনাদের আশীর্বাদ আমি করি বেড়ায় কবি গানের আর সেই কবি গানের আসর মাঝখানে দাঁড় করে দিয়েছে আমায় ভগবানের ভূমিকা। রামচন্দ্রের ভূমিকায়, সে হলো রাবণের ভূমিকায়। পালা করলেন অর্ডার, ভাগ করে দিলেন বর্ডার। আমরা দুজনাই দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝখানে একজন হবে মার্ডার। তবে মার্ডারটা কে হয়েছিল আপনারা সবাই জানেন। আবার বৃদ্ধ বনিতা যেখানে যে আছে সবাই জানে যে মার্ডারটা হয়েছিল কে, রাম হয়েছে না রাবণ হয়েছে। হরিবল হরিবল। তাই এখনই যদি মার্ডারটা হয়ে যায় তাহলে আমাদের গান হবে না। রাম রাবণের লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। হাতে হাতে যুদ্ধ হওয়ার আগে কিন্তু কথা কথাই যুদ্ধ হয়েছে, কথা কাটাকাটি কথার লড়াই হয়েছিল, তারপরে হাতে হাতে হয়েছিল। আর সেই লড়াইয়ে মাঝখানে রাবণ হতো। তাহলে আগে হবে আমাদের বাক যুদ্ধ, তাই এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে রাম রাবণ লড়াই। কথা হবে না হবে না, আর কোন জায়গাতে দেখা শোনা কোথায় আলোচনা। আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম রামচন্দ্র, রামচন্দ্র দশরথের হয় পুত্র। মা কৌশল্যা হলো রাবণের রাজার সঙ্গে কোথায় দেখা আমার সঙ্গে রাবণের দেখা কোথায়? রাবণ তার বাড়ি কোথায়? আর আমার বাড়ি হলো অযোধ্যায়। আর রাবণ তার বাড়ি হচ্ছে লঙ্কায়। এ দেশে নয়, এই দেশ ছাড়িয়ে অন্য দেশে হলো রাবণের বাড়ি, বর্তমানে যেটা শ্রীলঙ্কা নাকি বাবা। আর অযোধ্যা কোথায়? আমাদের এই ভারতের মধ্যখানে। আমি এই ভারতবর্ষকে ত্যাগ করে, আমি অযোধ্যাকে ত্যাগ করে আমি গিয়েছি কোথায়? লঙ্কার মাঝারে। সেখানে রাম আর রাবণের মধ্যখানে হয়েছিল লড়াই বা যুদ্ধ বা সংগ্রাম। কোন কারণে রাম রাবণে লড়াই জানি হলো, আপনারা সে সব কথা জানেন জানে ভালো। একদিনে রাবণ রাজা, রাজা হবে তাই অযোধ্যায় সিংহাসন পাবে অবতার। রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। অযোধ্যাবাসী মনে মনে কত আনন্দ।
প্রজাবৃন্দের মনে কত আনন্দ, সৈন্য সামন্তদের মনে কত আনন্দ, আমার পিতা মাতার মনে কত আনন্দ, রাম রাজা হবে। ঠিক তার আগের দিন আগামীকাল সকাল বেলায় রামের হবে রাজ্যাভিষেক। ঠিক তার আগের দিনকে মাতা কইকেয়ী তিনি বেঁকে বসলেন। তিনি বকে বসলেন মন্থরা কুজির পরামর্শে। তিনি ঘরের মধ্যখানে নিজের রাজবেশকে ত্যাগ করে দিয়ে, রাজ আভরণকে ত্যাগ করে দিয়ে তিনি ঘরের মেঝেতে শুয়ে আছেন। সবাই রাজ দরবারে গিয়ে আনন্দ করছে। কইকেয়ী কোথায়? রাজা দশরথ চিন্তা করলো, কইকেয়ীকে দেখতে পাচ্ছেন। এইবারেতে রাজা দেখো ওগো কি কর্ম করিল, ঘরের ভিতরে গিয়ে যেই না প্রবেশিল, দেখে ঘরের ভিতরে আজ কইকেয়ী শুয়ে রয়। এ কি কইকেয়ী তোমার কি ভাই অভিপ্রায়? এ কি কইকেয়ী আজকে তুমি এইভাবে মলিন বস্ত্র পরে রাজ আভরণ রাজবেশকে ত্যাগ করে দিয়ে তুমি এইভাবে কেন পরে রয়েছো? এইভাবে কেন পরে রয়েছো? এইভাবে কেন পরে আছো? তুমি এইভাবে কেন পরে রয়েছো? বলো মনের কথা খুলে গো। এইভাবে কেন পরে রয়েছো? রাজন, আপনার কাছে আমি দুটো বরের অধিকারী, সেই বর আপনাদের কাছে আজও আমি চাই। আরে সেই বর আপনার কাছে আজও আমি চাই। দেবে কিনা দেবে প্রভু বলো তো আমার। আরে দেবে কিনা দেবে প্রভু বলো না আমায়। বর বলে হ্যাঁ স্বামী, মনে নেই সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন একদিন। সেই যুদ্ধ করতে গিয়ে একটা জায়গা আপনার ক্ষত হয়ে গিয়েছিল, আর আমি আপনার সেই ক্ষত স্থানকে আমি সেবা করেছিলাম, ভালো করে তুলেছিলাম। আপনি বলেছিলেন কি বর চাও বলো, আমি বলেছিলাম সময় হয়ে গেছে সেই একটা বর। আর আপনার এই দক্ষিণ হস্তে এই বৃদ্ধাঙ্গুলিতে একটা ঘা হয়েছিল, দগদগে ঘা। কোনো ওঝা কোনো বৈদ্য এসে ভালো করতে পারেনি। সেই বৈদ্য বলে গিয়েছিল যদি তিনটে রানীর মধ্যে কেউ যদি মুখ দিয়ে লেহন করে করে ভালো করে তবে সে ভালো হবে, নচেত ভালো হবে না। আপনার আর দুটো নারী কিন্তু তারা ভালো করতে পারেনি। আমি সেইটাকে মুখ দিয়ে চুষে লেহন করে আমি ভালো করে তুলেছিলাম বলে আপনি খুশি হয়ে আমাকে বর দিতে এসেছেন। আজকে আমার সেই বর দুটো চাই। বর বলো সে কি বর? দুটো বর আমার চাই। একবারে রামচন্দ্র বনবাসে যাবে, একবারে রামচন্দ্র বনবাসে যাবে। একবারে রামচন্দ্র বনবাসে যাবে, একবারে রামচন্দ্র বনবাসে যাবে। একবারে আমার ছেলে ভরত রাজা হবে, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে। কইকেয়ী তুমি কি আমার সঙ্গে হেয়ালি করছো? বলে না রাজা, আমি আপনার কাছে এতটুকু হেয়ালি কথা বলছি না। আমি যেন সত্য, আমি যেটা চাই আপনার কাছে আমি সেটাই বলছি। তুমি বলছো রাম যাবে বনবাসে, হ্যাঁ একবারে রাম 14 বছরের জন্য বনবাসে যাবে, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে। অসম্ভব, এ কথা তোমার মুখে মানায় না। আমি জানি তুমি রামকে কতটা ভালোবাসো। তুমি তো রামকে খুব খুব ভালোবাসতে, তাহলে তুমি এমন কথা বলছো বড়? বলে না, আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। বলে তুমি সত্যই বলছো? বলে আমি ঘোর সত্য কথা বলছি। আমার কথাই রামে যাবে। আজ যে বনবাসে নারী, তুমি অন্য কোনো বর আমার কাছে চেয়ে না। এই বর দেওয়া অসম্ভব যে রামকে আমি চোখে হারাই, যে রাম আমার নয়নের মণি। আমি কেমন রামকে আমি বনবাসে দেব? আমি বাবা হয়ে কেমন করে আমি তা সহিব? বলে শোনো রাজন, রঘুকুলের এমন রীতি বাঘ যদি একবার দেয়
তাহলে সেই বাক্য কোনোদিন খেলাফ হয় না। প্রাণ চলে যাবে তবু তার বাক্য যাবে না। রঘুকুল রীতি সদা চলিয়ায়, প্রাণে যায় পর বচনে না যায়। রঘুকুল রীতি সদা চলিয়ায়, প্রাণে যায় পর বচনে না যায়। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। মঙ্গল ভবনয়া মঙ্গলহারি, দ্রবহ দশরথ অজিয় বিহারী। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। রাম যাবে তাই বনবাস, আরে দিন না, দিন না, দিন না, আমারই কথা দিন না, দিন না, দিন না। কিন্তু আমি বাবা হয়ে, আমি তার পিতা হয়ে আমি কেমন করে বলবো রাম তুই বনবাসে যা, তার আগে যেন আমার মরণ হয়। এদিকে তো ভগবান তিনি মনেতে ভাবিল, ভাবিল মনে, মনেতে ভাবিল। লোকর পরাই কথা রামের কানে এলো। বাবা নাকি কথা দিয়েছে আমার মাকে 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাবে, কিন্তু আমার বাবা তো আমাকে বলতে পারবে না বনবাসে যা। সুপুত্র যদি হয় এই কর্ম হয়, সেদিন রাম নিজের ঘরে গিয়ে পোশাক পরিবর্তন করে দেয়। সেদিন রাজ আভরণ ত্যাগ করে দিয়ে, রাজবেশকে ত্যাগ করে দিয়ে, সেদিন একটা যোগীর বেশ ধারণ করে শুধু পরনের একটা ধরা আর গলায় একটা উত্তরীয় এবারে তুলে নিল। মাথায় ধুতি বেঁধে দেখো রাম বাবার কাছে গেল। পিতার সম্মুখে গিয়ে রাম যখন হাজির হয়, এহেন সময়ে পিতা দেখিবারে পায় একই রাম, বাবা পুত্র বাবা এ তোমার কেমন বেশ? এ বেশ তোমাকে ভালো লাগছে না? পিতা আমার যে বনবাস হয়ে গেছে। দশরথ তিনি বললেন তোমার বনবাস, আমি যখন বলবো তখন হবে তোমার বনবাস। আমি জানি পিতা, আপনি আমাকে বলতে পারবেন না যে রাম বনবাসে যা, কিন্তু আপনি আমার মাতাকে কথা দিয়েছেন কইকেয়ী মাতাকে যে রামকে বনবাসে দেবেন। আপনি আমাকে বলতে পারবেন না, আর আপনি যদি আমায় বলতে না পারেন তাহলে আপনার অধর্ম হবে। আমি তার বেশ আমি ধারণ করিলাম, বনবাসে যাবার লাগি আমি উপক্রম হলাম। ভগবান রামচন্দ্র সারা বিশ্ব জগৎকে শিক্ষা দিয়ে গেছে এটাই, পিতৃবাক্য বলবান, মাতৃবাক্য বলবান, আর বাকি সব একযোগ। সেদিন বনবাসে যাওয়ার জন্য উপক্রম, এহেন সময়ে মাতা সীতা এসে আমির মতো হয়ে ভগবানের রামচন্দ্র পায়ে নিবেদন করে বলছে স্বামী আমি তোমার সঙ্গে যাবো। বলে তুমি হচ্ছে রাজনন্দিনী রাজার মেয়ে, তুমি এই যন্ত্রণা এ দুঃখ তুমি ভোগ করতে পারবে না, সহ্য করতে পারবে না। তুমি থাকো ঘরে, তোমার ভালোবাসার টান থাকলে আমি ঠিক 14 বছর পরে তোমার কাছে হাজির হব। স্বামী গো আমি হাজার সুখে থাকতে পারি, কিন্তু তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সুখী। তাতে যদি আমায় বনবাসেও যেতে হয়, সে বনবাসে যদি তোমার সঙ্গে থাকে তাহলে আবার রাজ রানী হয়ে থাকা। তোমায় ছাড়া যদি আমি রাজ সিংহাসনে রানী হয়ে থাকি, সেটাই হবে আমার বনবাস। আমি তোমার সঙ্গে যাব, তুমি সঙ্গেই আমায় নেবে, সঙ্গের সঙ্গে নিয়ে তুমি আমারে করিবে। বেশ তবে তাই হোক।
রাম সীতা দুজনেতে ঘরের বাহির হতে যায়, এহেন সময়ে থমকে লক্ষণ দাঁড়ায়, বাহু প্রসারিত করে লক্ষণে দাঁড়িয়েছে। সেদিন কার কথায়? মায়ের কথায়। মা সুমিত্রা লক্ষণকে বলেছিল, বাবা লক্ষণ তুই রামের সঙ্গে বনবাসে যাবি না? লক্ষণ বলেছ, মা রামচন্দ্র বনবাস হয়েছে, দাদার বনবাস হয়েছে, আমার তো হয়নি মা, আমার হয়নি। মানে এ কথাটা মানে কি তুই জানিস? সেই রামকে আমাকে মা বলে ডেকেছে, আমার বড় ভাগ্য ভালো। তোকে ভাই বলে ডেকেছে, তোর বড় ভাগ্য ভালো। সে আর কেউ নয়, তিনি পুত্র ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান। আমি চাই তুই সেই রামের সঙ্গে গিয়ে 14 বছর তুই বনবাস যাপন করবি। তুই তোর দাদার সেবা করবি, যেভাবে রাজা দশরথের সেবা করিস সেইভাবে করিবে। কৌশল্যা কইকেয়ী সুমিত্রাকে যেভাবে দেখেছে মায়ের চোখে, সেইভাবে সীতা মায়ের চরণ সেবা দেবে। যা বাবা পুত্র তুমি যাও। মায়ের কথায় সেদিন নিজেও যোগীর বেশ ধারণ করে সম্মুখে দাঁড়িয়েছে। রাম অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই তুমি সম্মুখে কেন? বলে, দাদা তুমি আমার সঙ্গে না। বলে, না তা হয় না, আমার বনবাস হয়েছে, তোমার নয়। বলে, তাতে কি হয়েছে? তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। আমি সর্বদাই রব, তোমার চরণ সেবা আমি করে যাব। এই বলে লক্ষণকে জানি সঙ্গ নিল, সীতা মাতাকে জানি সঙ্গে নিয়েছিল। রাম আর সীতায়া অনুজ লক্ষণে যায়, বনবাসে গিয়ে তারা প্রস্থান করায়। দেখিতে দেখিতে কত বছরও কাটিল। 13 বছর বনবাসে যখন কেটে গেল, আজ 14 বছর মাত্র আগে বছর বাকি রয়ে যায়। পঞ্চবটী বনের মধ্যে যখন হয়ে যায়, পঞ্চবটী বনের মধ্যে যখন বাবা ছিল, হেন সময়ে দেখিবারে পেল কোথায় থেকে রাবণ রাজা কি কর্ম করয়। এই সীতাকে জানি হরণ করয়, এই সীতাকে আজ হেতু করে জানি এইবার হরণ করে নিল শুনে। এইবার হনুমান কবি গনে হাই, এইবারে সঙ্গে করে কি কর্ম করয়। ভগবানের রামচন্দ্র কি কর্ম করিল, হনুমান সঙ্গে করে ওপারেতে গেল। সেতুকে বন্ধন করে এবার ওপারেতে যাই, সমুদ্র বন্ধন করে দেখো সেতু যে বানায়। লঙ্কার মাঝখানে গিয়ে হাজির হলো রাবণের রাজার বংশ ধ্বংস যে করিল। একমাত্র পুত্র সলক্ষ নাতি হয়, বংশে দিতে দেবার মতো বাতি কেহ নাই। একে একে রাবণের সব ধ্বংস হলো। আজ এইবারে রাবণ রাজা মনেতে ভাবিল, আজ আমায় জানি যুদ্ধ আজ যেতে হবে। হাই আরে বাকি আবার যত সবাই মারা যায়। এইবার রাবণ চিন্তা যে করিল, পুনরায় রণসাজে সজ্জিত হলো। রণসাজে সজ্জিত রাবণ রাজা হয়। এইবারে রণভূমিতে আসিয়া দাঁড়ায়, 10 মাথা রাবণ রাজা আসিয়া দাঁড়ালো। এইবার রণভূমি কোথায় রাম তুমি আছো গুণধন, আমার সন্মুখে দাঁড়াও না এখন। এই বলে রামচন্দ্র ভাবে বলে কয়। ওইবার রাবণ রাজা এসে হাজির হয়। রাবণ রাজা সন্মুখে রামে দাঁড়াইল। আজ রাম রাবণের এবার এখানে দেখা শোনা হলো, রণভূমির মাঝখানে দেখা শোনা হয় রে। মরি মরি রণভূমির মাঝখানেতে দেখা শোনা হয় রে। ওরে রণভূমির মাঝখানেতে দেখা শোনা হয়। আরে রণভূমির মাঝখানেতে দেখা শোনা হয় গো। আজ দশাননে রাবণকে আমি দেখি পারে পাই রে। আমি পারে দেখি পারে পাই গো। রাবণ রাজা 10টা মাথা লয়ে সেই দিন এসে রণভূমির মাঝখানে রথে চেপে দাঁড়িয়ে আছে। অদূর হতে লক্ষ্য করলে রামচন্দ্রও দাঁড়িয়ে আছে। আমাদের এই জায়গায় দুজনের মাঝখানে দেখাশোনা হলো। এবার দেখাশোনা যখন হয়ে গেল, এবার হবে রাম রাবণের দুজনের আলোচনা। এই আলোচনাকে বাড়াতে গেলে কিছু জিজ্ঞাসা রাখতে হয়। সেই কারণে এলাম যখন আমি তোমার সম্মুখে, আমি রাম, আমি তোমায় কিছু জিজ্ঞাসা রেখে যাই। জিজ্ঞাসা রেখে যাই, জিজ্ঞাসা রেখে যাই, জিজ্ঞাসা রেখে যাই। আজ বলো বলো এসে রাবণ রাজা, জিজ্ঞাসা রেখে যাই বলো বলো রাবণ রাজা। আমি তোমার কাছে প্রথমে দাবি আমি রেখে যাই।
হয়ে যখন তোমার রাজ্যেতে পৌঁছাই, এই রাজ্যে যখন আমি পৌঁছালাম দেখলাম একটা পর্বতের উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে। সেই পর্বতের উপর দিয়ে আছে রাস্তা। এই পর্বতের উপরে যখন আমি পা রাখলাম, হায় ওই সুমেরু পর্বতের উপর আমার পা রাখা হয়। যেই না আমি পা রেখেছি সুমেরু পর্বতের উপরে, সঙ্গে সঙ্গে দেখলাম কি একটা ছেলে কেঁদে উঠেছে। একটা ছেলে কেঁদে উঠেছে পাহাড়ের তলা। ছেলে পাহাড়ে তলায় দিয়েছে, পোঁতা ছিল। আমার চরণ বাবার সঙ্গে সঙ্গে ছেলেটা মামা বলে কেঁদে উঠেছে। আমি জানতে পারলাম এই ছেলেটা আর কেউ নয়, রাবণ রাজা। তোমার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, তার মধ্যে আর কেউ নয়, আর বেঁচে কেউ নয়। কিন্তু এই ছেলেটা তোমার, এই ছেলেটা তোমার। তুমি নিজে বাবা হয়ে ওই ছেলেটাকে সদ্যজাত অবস্থায় জন্ম হবার সঙ্গে সঙ্গে তুমি তাকে মেরে মাটিতে এই সুমেরু পর্বতের উপর পুঁতে রেখেছিলে। রামের পরশ পাওয়া মাত্র, রামের পরশ পাওয়া মাত্র ফিরে পা। তুমি কোন কারণে তুমি মারলে ছেলে? কি অপরাধ? তার অপরাধটা কি ছিল? বাবা হয়ে ছেলেকে কেন বধ করিলে? ছেলেটি কেন বধ করিলে? আজ কি অপরাধে তাহারি পেলে? ছেলেটি কেন বধ করিলে? আমি দ্বিতীয় নম্বরের দাবি, আমি দ্বিতীয় নম্বরের দাবি। দেখিবারে পা যখন হাজির হলাম সিংহদ্বারে, সেই দরজার উপরে আমি অনেকজনা দরজায় দেখেছি বাবা লেখা থাকে পিতা মাতার আশীর্বাদ। কোন জায়গায় লেখা থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন জায়গায় লেখা থাকে, কোন জায়গায় আঁকা থাকে দুর্গা মায়ের প্রতিচ্ছবি, কোন জায়গায় আঁকা থাকে রাধা কৃষ্ণের প্রতিচ্ছবি, কোন জায়গায় লেখা থাকে শিবের প্রতিচ্ছবি, কোন জায়গায় লেখা থাকে বজ্রাঙ্গের প্রতিচ্ছবি। কিন্তু তোমার এই রাজ দরবারে উপরে লেখা আছে অশ্ব ইভ অজা, 3টে অক্ষর লেখা আছে। অশ্ব মানে ঘোড়া, ইভ মানে হাতি, অজা মানে ছাগল। নাকি তোমার এই সিংহ দরজায় এমন কেন লেখা রয়েছে? এমন কেন লেখা রয়েছে? এমন কেন লেখা রয়েছে? দ্বিতীয় নাম্বারে দাবি তোমায় রেখে যাইব। আমি তৃতীয় নাম্বারে দাবি তোমায় রেখে যাইব। তোমার দাঁড়ে দাঁড়িয়ে জানি এক নারী রইব। তোমার দাঁড়ে দাঁড়িয়ে জানো এক নারী হইব। অনেক অনেক জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে থাকেন পুরুষ, দাঁড়ে দারোয়ান থাকে পুরুষ, সম্ভবত সব জায়গায়। কিন্তু দেখলাম তোমার এত বড় লঙ্কা রাজ্য, আর সেই রাজ্যে সিংহ দাঁড়ে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে একটা নারী, একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ। আর সেই মেয়ে মানুষটা তোমার দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে কেন? কেন পুরুষ দরজায় দাঁড়িয়ে না রেখে ওই নারীকে কেন দাঁড়িয়ে রাখি রে? 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 আরে আসল
আমি তারপরে কথায় আমি তোমায় করি নিবেদন 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 করি নিবেদন বলো বলো ওগো আমার সে রাবণ রাজন তুমি রাজা প্রজারা অপরাধ করলে তুমি দাও সাজা তুমি রাজা তা তুমি আমাকে একটা বিচার করে দাও দাও তোমার কাছে এসেছি আমি একটা বিচারের আশায় ধরো তোমার এই রাজ্যে কোনো প্রজা হোক কোনো ছেলে হোক কোনো মেয়ে কোনো ছেলে হোক আর যেই হোক আর তোমার ছেলে হোক তোমার এই রাজ্যের মাঝখানে যদি কোনো পুরুষ পর স্ত্রীকে হরণ করে তাহলে তুমি তার কি বা সাজা দেবে গো তার কি বা সাজা দেবে গো তুমি তাহার কি বা সাজা দেবে গো তার কি বা সাজা দেবে ওই যে গো পর স্ত্রীকে করলে হরণ তার কি বা সাজা দেবে গো ব্যাস, এই কটা দাবি আমি তোমার পথে রেখে গেলাম হে রাবণ রাজা তুমি এসো বলো আমি তারপর আবার এসে কিছু বলবার চেষ্টা করে যাব আমি প্রথম পালাই আমি এইখানে রাখিলাম এখানে রাখি না আমি এইখানে রাখিলাম এইখানে রাখি না আমার চাঁদ বদনে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি হরি তাই আমি হলাম রাম আমার আরাধ্য দেবী তিনিকে আদ্যা শক্তি মা মহামায়া আমার আরাধ্যকে দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন তাই মহামায়া স্মরণ করেই তবে হবে রাবণ নিধন সেই কারণে মা মহামায়ার প্রতি নিবেদন করে বলে যায় মাগো আদ্যা শক্তি মহাকালী তুমি কখনো কালী রূপ ধারণ করে কখনো দুর্গা কখনো ছিন্নমস্তা এরূপ ধারণ করে তুমি অসুর নিধন করে গেছো মাগো না 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 মা তোমার চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে মা তোরে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মায়ের কি সাজালে শ্মশান চিতা কে সাজাবে শ্মশান মাগকে সাজালে শ্মশান চিতা আর ভস্য দিলে কে মাখিয়ে দিলে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর কে সাজাবে শ্মশান চিতায় কে সাজাবে শ্মশান চিতায়
জন্মে জন্মে ঘুরি তবু চোখের পলকে পড়ে না। জন্মে জন্মে ঘুরি তবু চোখের পলক পড়ে। আর কালি শেষে কালো মেয়ে রূপ যেন তার ধরে না। জন্মে জন্মে ঘুরি তবু চোখের পলক পড়ে না। জন্মে জন্মে ঘুরি তবু চোখের পলক পড়ে না। দেখে যা তার পায়ের শোভা, পা যেন নয় রক্ত জবা। আর দেখে যা তার পায়ের শোভা, পা যেন নয় রক্ত জবা। দেখে যা তার পায়ের শোভা, পা যেন নয় রক্ত জবাই। আমার রূপের ডালিকে সাজালে, আমার রূপের ডালিকে সাজালে, রূপের ডালিকে সাজালে সারা দিলকে মাখিয়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাথাকে সাজানো শ্মশান চিতা, মায়েরকে সাজালে শ্মশান চিতা, সাজানো শ্মশান চিতায় ভস্ম